নাটোরে আত্রাই নদীর পানির তোড়ে ভেসে গেছে গাছপালা, বাড়িঘর, ফসলি ক্ষেত। দুটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রংপুর নগরীর জলাবদ্ধতা কেড়ে নিল মা ও ছেলের প্রাণ। প্রাকৃতিক প্রাচুর্য থাকলেও বিকাশ ঘটেনি নদী কেন্দ্রিক পর্যটনের। সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী। বাগেরহাটে হচ্ছে বিমানবন্দর। সরকার নির্দিষ্ট করে দেওয়ার পরও মোকামগুলোতে কমেনি চালের দাম। মন্ত্রী বলছেন উল্টো কথা। নির্দেশনা না মানলে আমদানি উন্মুক্ত করার হুঁশিয়ারি। আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি মালিকদের কাছে জিম্মি প্রবাসীরা। মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। সপ্তাহে 20টি ফ্লাইট চালু হলেও মিলছে না টিকিট। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আত্রাই নদীর পানির তোড়ে শত শত বাড়িঘর, ফসলি ক্ষেত তলিয়ে গেছে। রাস্তাঘাট ভেসে যাচ্ছে। দুটি ইউনিয়নের সঙ্গে উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বাঁধ, সড়ক কোনো কিছুই আটকাতে পারছে না আত্রাই নদীর তীব্র স্রোতকে। একের পর এক জনপদ পানিতে তলিয়ে যাচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় এলাকার মানুষ। কোমর সমান পানিতে থই থই করছে এলাকার পর এলাকা। পানির চাপে বৃহস্পতিবার সকালে সিংড়া কলম সড়কের শেলাকুড়ায় এবং রাখালগাছা তাজপুর সড়কের হিয়াতপুরের দুটি স্থানে 400 ফুট বিলীন। গাছপালা, পুকুর টুকুর, মাছ টাছ সব ভাঙিয়ে চলে গেছে, ঘর পর্যন্ত ভাঙিয়ে যাচ্ছে। সিংড়া পৌরসভা এলাকা বন্যায় হয়েছে। চাই সতীর্থের কারণেই এই আজকের এই ভাঙ্গনের কারণে সিংড়া টু কলমের প্রায় অর্ধ লক্ষাধিক লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইন দ্য মিন টাইম আমরা সবগুলো সুতিজালি প্রায় অপসারণ করেছি। আর এখানে দুটো বাঁধ দুটো শোলাকুড়া নামক একটা স্থানে এবং হিয়াতপুরে, এই দুইটা ভেঙে গিয়েছে। তো এইটা সংস্কারের জন্য কার্যক্রম চলমান। তৃতীয় দফার এই ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 7,000-এর বেশি বাড়ি এবং প্রায় 3,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সময় সংবাদ, নাটোর। রংপুর নগরীতে বৃষ্টিতে জলাবদ্ধ পানি এবার একসাথে কেড়ে নিল মা ও ছেলের প্রাণ। নগরীর জুম্মাপাড়ায় মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, এমন ঘটনার জন্য দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। একটা মহিলা আমার বাস দিছে, আমি কোনো মতো উঠেছি। আমার ভাই আর আমার মা মধ্যে গিয়েছিল, আর ওদের তুলতে পারি নাই। নিজে বেঁচে গেলেও চিরতরে বিদায় নিয়েছে শিশুটির মা আর ছোট ভাই। বৃহস্পতিবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া মাদ্রাসায় যাওয়ার পথে রোহান পা পিছলে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে খালে পড়ে যায় ছোট ভাই রিপন ও তার মা রোকেয়া বেগম। উদ্ধারের পর রংপুর মেডিকেলে নিলে মারা যায় তারা। অথয় পানি মানে ওইখানে দাঁড়াইলে আপনার দুইটা মানুষ ডুবে যাবে। এক ছেলেকে বাঁচাইতে যায়, দ্বিতীয় ছেলে এবং মা দুইজনে আজকে এই পানির মধ্যে তলায় মারা গেল। এলাকাবাসীর অভিযোগ, গত শনিবার রাতে প্রবল বর্ষণের পর থেকেই মিস্ত্রিপাড়া জুম্মাপাড়ার 2 কিলোমিটার সড়কটি তলিয়ে আছে। আশপাশের পুকুর আর খালবিল, নর্দমা, রাস্তা সবই পানিতে একাকার হয়ে যাওয়ার কারণে রাস্তাটি আলাদা করে চিহ্নিত করার কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাস্তা খালবিল সব এক সমান, কিছু বোঝা যায় না রাস্তা কোনটা পুকুর কোনটা। দুই পাশ দিয়া যেন কোনো মানে বাঁশ দিয়া হোক, লোহা দিয়া হোক, চিহ্ন সিস্টেম রাখতে হবে। এই রাস্তাগুলোর কোনো সমাধান নেই। সব পাশে অলি গলি সবখানে ড্রেন আছে, এখানে কোনো ড্রেন নেই। বাঁশের সাঁকোগুলো মানুষ এইগুলোকে আমরা অনেক নিষেধ করছিলাম, আপনারা সাঁকো বানাইয়ে না, তারপরেও তারা সাঁকো ওখানে নির্মাণ করছে। গত রোববার নগরীর উত্তর বাবুখা এলাকায় দেয়াল ধসে এক পরিবহন শ্রমিক ও পাকপাড়ায় বিদ্যুৎ স্পর্শে একজন মারা যায়। এ নিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় 5 দিনে 4 জন মানুষের প্রাণ গেল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। অন্য প্রসঙ্গ, সরকার নদী ও পানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটেনি দেশে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, নৌ ও সড়ক পথের পাশাপাশি আকাশপথেও আধুনিকায়ন করা হচ্ছে। বাগেরহাটে নির্মাণ করা হবে নতুন একটি বিমানবন্দর।
দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমান খাতের সার্বিক উন্নয়ন কার্যক্রমে এবার সম্প্রসারিত হচ্ছে দেশের অন্যতম এই স্থাপনাটি। পরিকল্পনা অনুযায়ী এখানে ৩৫,০০০ বর্গমিটারের নতুন টার্মিনাল ভবন নির্মিত হবে। থাকবে স্বয়ংক্রিয় কার্গো হ্যান্ডলিং সুবিধা। প্রতি বছর সেবা পাবেন ২০ লাখ যাত্রী। ঢাকার গ্রিন রোডে নবনির্মিত ১২ তলা বিশিষ্ট পানি ভবন, আগারগাঁওয়ে পর্যটন ভবন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে জাতির জনকের মুরাল এবং এয়ারপোর্টের অভ্যন্তরে মুজিব কর্নার আনুষ্ঠানিকভাবে চালু হলো। মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী আয়োজনে শেখ হাসিনা বলেন, দেশের পানি সম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। দেশের ৯৮% মানুষের এখন সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। নদী, আমাদের সাগর সবকিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের, কিন্তু সেগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। পানিকে রক্ষা করার সর্বতোভাবে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পর্যটন ও বিমান খাতের উন্নয়ন বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস হতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নতুন অভ্যন্তরীণ বিমানবন্দর হবে দক্ষিণবঙ্গে। আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারি। বাগেরহাট, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলটা আমরা উন্নত করছি, সেখানে একটা এয়ারপোর্ট করবার পরিকল্পনা আমাদের রয়েছে। বিশ্বের দূরবর্তী রুটগুলোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এগুলি দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান, রোড ও রেল স্ল্যাব বসানোর অগ্রগতির খবর। পানির প্রবল স্রোতের কারণে গত ৪ মাসে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। আসার কথা হচ্ছে পানি কমে এলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি 10টি স্প্যান বসিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এরই মধ্যে 2 কিলোমিটারের বেশি সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বর্তমানে দৃশ্যমান ৪,৬৫০ মিটার পদ্মা সেতু। এরপর নদীতে পানি বাড়তে শুরু করলে 24শে জুন 32 নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। আগের রেকর্ড বলছে প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসে। 4.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে এই বছর এখনো নদীতে পানির উচ্চতা 5.5 মিটারের বেশি। একই সঙ্গে স্রোতের গতি এখন প্রতি সেকেন্ডে 2.5 মিটার। স্বাভাবিক স্রোতের গতি থাকে 1.5 মিটার। সবকিছু মিলে ভোগান্তি যেন পদে পদে। বন্যার স্রোতের কারণে আমরা নদী পারাপার মালামাল নিয়ে যাওয়া, নদীতে পার করতে যাই আমাদের অতিরিক্ত সময় লাগছে, রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সেতুতে মোট ৩,০০০ করে রেল ও রোড স্ল্যাব বসানোর কথা। সুখবর হলো এর মধ্যে ১,৫৭৬টি রেল আর ১,০১০টি রোড স্ল্যাব বসানো হয়ে গেছে। পানির উচ্চতা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে বেশি পানি থাকায় মাওয়া প্রান্তে ড্রেজিংয়েরও কোনো জটিলতা নেই। 10টি স্প্যানের মধ্যে 5টি পুরো প্রস্তুত, রং করা বাকি 3টির। পানি কমে এলে অক্টোবর নভেম্বর মাসে 4টি করে আর বাকি 2টি স্প্যান ডিসেম্বর মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃতি খুব অদ্ভুতভাবে খেলছে পদ্মা সেতুর কাজ নিয়ে। করোনার মতো দুর্যোগ সামলে যখন বাকি 10টি স্প্যান খুব দ্রুত বসিয়ে দেওয়ার কথা, তখন নদীতে স্রোতের প্রতিকূলতা। সাম্প্রতিক বছরগুলোতে এত লম্বা সময় ধরে কখনোই নদীতে পানি ছিল না। এখন সবকিছু স্বাভাবিক হয়ে এলে পিছিয়ে পড়া ক্ষতি পুষিয়ে নিতে হলে খুব দ্রুতই এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। আকামা ও ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি আরবে মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। অনেকের কাছ থেকে টাকা নিয়ে ফোন না ধরারও অভিযোগ উঠেছে। অনেক প্রবাসী সরকারি প্রকল্পে কাজ করায় নেই কফিল। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাই সৌদি প্রবাসীদের ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। এদিকে সৌদি আরবে সপ্তাহে মোট 20টি ফ্লাইট চালু হলেও ভিসা ও আকামা জটিলতায় মিলছে না টিকিট।
কার আগে কে ঢুকবেন তারই প্রতিযোগিতা। টোকেন টিকিট সংগ্রহে সৌদি প্রবাসীদের এমন ধাক্কাধাক্কি সামলাতে বেগতিক অবস্থা খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সকাল 10টার পর মতিঝিলে বিমান কার্যালয় খুলে দেওয়ার সাথে সাথেই মুহূর্তেই ভরে যায়। হুড়োহুড়ি করে ঢুকলেও বেশিরভাগেরই আকামা ও ভিসার মেয়াদ শেষ, ফলে মিলছে না টোকেন কিংবা টিকিট। আকামা বা ভিসার মেয়াদ বাড়াতে কফিলদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সরকার। প্রবাসীরা বলছেন সরকারের এমন ঘোষণার সুযোগ নিচ্ছে কফিলরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত চাচ্ছে তারা। আবার প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন অনেকে। মালিকে বলতেছে আকামার জন্য 11,000 টাকা দাও, 11,000 রিয়াল। তা আমি যে 11,000 রিয়াল দেবো এটা তো অনিশ্চিত। আমি রয়েছি বাংলাদেশে, আমার মালিকে মনে করেন যে আকামা বানাই দিব না দিব এটা তো শিওর না, তাহলে আমি কার কাছে টাকা দিব? মালিকে বলছে আকামা রিনিউ করে দেবো প্লাস ছুটির মেয়াদ বাড়াই দেবো, টাকা দিলে সব কিছু ওকে করে দেবো। কিন্তু এখন বর্তমানে যে টাকা চাইছে এই টাকাগুলো আমি কোথায় পাবো? 2,30,000 টাকা চাইছে আমার কাছ থেকে। 7,000 রিয়াল চাইছে, 7,000 রিয়াল দিয়ে দিছে কালকে। ঠিক আছে, অন্তলে ওকে করে দেন। 1 মিনিটের কাম এটার, 1 মিনিটের কাম, কোনো জানা লাগে না। জায়গাতে বোঝা কাজ, এটার কাজ। তখন টাকাটা দিয়েছি, যদি না পানা যায় তাহলে তো আর করার কিছু নাই। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের সামনের 13 দিনের মতো রোদ বৃষ্টি উপেক্ষা করে টিকিট এবং টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, যাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তাদের আগে টিকিট নিশ্চিত করার। 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আছে আমার। যদি 4 তারিখে আমার টোকেন দেয় তা আমি কবে যাব? মঙ্গলবার থেকে আসি, সকাল 5টায় আসি, রাতের 8টায় চলে যাই। শুধু একটা টিকিটের নিয়ে আমার কাগজপাতি সব কিছু ওকে আছে, কিন্তু আমাকে টিকিট দিচ্ছে না। টোকেনের জন্য আসি, কোনো টিকিটও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারপরও সৌদি যাওয়ার আশায় তাদের অপেক্ষা রাজধানীর কারওয়ান বাজারে। যদিও তাদের যাওয়া নির্ভর করছে সৌদি কফিলদের ওপর। এই সংকট সমাধানে সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান প্রবাসীদের। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার 200 টোকেনধারীর টিকিট দিচ্ছে। নতুন টোকেন দেওয়া হবে 4 অক্টোবর। আর চলতি সমস্যার সমাধানের সপ্তাহে 20টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভিসা জটিলতায় থাকা প্রবাসীদের মধ্যে যাদের আকামার মেয়াদ আছে তারা কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ করে ছুটির মেয়াদ বাড়িয়ে সহজেই ফিরতে পারবেন কর্মস্থলে। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের নিয়োগকর্তার মনোভাবের উপর নির্ভর করছে কর্মস্থলে ফেরা। সৌদি আরবের রিয়াদ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে করোনার আগে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন এবং ভিসার যে সবশেষ সময়সীমা ছিল 30শে সেপ্টেম্বর পর্যন্ত, এবং 30শে সেপ্টেম্বরের ভিতরেও যারা আসার সুযোগ পাননি টিকিট সংক্রান্ত জটিলতার কারণে, তাদের জন্য আসলে এই মুহূর্তে সবশেষ যে সুযোগটি রয়েছে, যাদের ইকামার মেয়াদ আছে তারা তাদের এখানে থাকা নিয়োগকর্তা বা স্পন্সরের সাথে যোগাযোগ করে তারা কিন্তু তাদের ছুটি বাড়িয়ে নিতে পারেন ইকামার মেয়াদ থাকা সাপেক্ষে। সেক্ষেত্রে তারা এখানে ব্যাংক ফি, যেটা ন্যূনতম 2 মাসের জন্য 200 রিয়াল প্রয়োজন হয়, সেই পরিমাণ সৌদি রিয়াল তারা এখানে ব্যাংকের মাধ্যমে জমা করে তাদের নিয়োগকর্তার সাথে কথা বলে তারা হয়তো আবারও যে ছুটির প্রয়োজন সেটি কিন্তু বাড়িয়ে নিয়ে তারা ফিরতে পারবেন খুব সহজে। যাদের ইকামার মেয়াদ নেই এবং ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে থাকা স্পন্সরের মনোভাবের উপরে নির্ভর করবে তাদের সৌদি আরবে ফেরা। বিষয়গুলো কিন্তু সমাধানের জন্য আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হয়তো বা যোগাযোগের মাধ্যমে এক ধরনের সুরাহা হতে পারে বলে মনে করছেন এখানে থাকা প্রবাসী এবং দেশে থাকা প্রবাসী স্বজন যারা আছেন তাদের আত্মীয়রা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখ 1 মাস চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসকরা বলছেন অপারেশন শতভাগ সফল হওয়ায় ওয়াহিদা খানম মাসখানেকের মধ্যেই কাজে ফিরতে পারবেন। তবে তার আগে সপ্তাহ 2 ফিজিওথেরাপি প্রয়োজন। তার আহত বাবাও সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন চিকিৎসক। নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এর চেয়েও জটিল অপারেশন হয় জানিয়ে চিকিৎসকরা বলছেন সবার সহযোগিতা পেলে দেশের রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে হুইল চেয়ারে করে নিচে নেমে আসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এরপর হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপিতে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসক জানাচ্ছিলেন কিভাবে অচেতন অবস্থায় স্ট্রেচারে করে আসা ওয়াহিদা খানমকে প্রায় সুস্থ করে তুলেছেন তারা। মাথার খুলির হাড্ডিটা ভেঙে ব্রেনের ভিতর ঢুকে গেছিল, সেটা আমরা অপারেশন করে তুলে দিয়েছি। সেটা এখন সেই কারণে ওনার ব্রেনে ড্যামেজ হয়েছিল, আমরা বলি কনটিউশন।
সেই ব্রেনের ড্যামেজটা আল্লাহর রহমতে রিকভারি হয়ে গেছে, যেই কারণে উনি এখন হাঁটতে পারছেন। একই হাসপাতালে চিকিৎসা নেওয়া ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখও মেয়ের সঙ্গে হাসপাতাল ছাড়েন। মাস খানেকের মধ্যে ওয়াহিদা খানম আবারও কাজে যোগ দিতে পারবেন বলেও আশাবাদী চিকিৎসকরা। যে রিকভারির রেট এটা আশা করা যায় যে আগামী দুই এক সপ্তাহের মধ্যে উনি ফুল রিকভারি ওনার হয়ে যাবে। ওয়াহিদা খানমের চেয়েও জটিল অপারেশন এই হাসপাতালে হয় জানিয়ে চিকিৎসকরা ভালো সেবা পেতে সবার সহযোগিতা চাইলেন। অনেকেই আমাকে বলছেন যে আপনারা অনেক বড় অপারেশন করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই, আমরা এর চেয়ে অনেক বড় বড় অপারেশন করি আল্লাহর রহমতে, এবং আমাদের জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে আমরা এর চেয়ে বড় কাজও করতে পারি ইনশাল্লাহ। গত 2রা সেপ্টেম্বর মধ্যরাতে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ। অবস্থা গুরুতর হওয়ায় পরদিন বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে মিলছে 22,500 টাকা বেতনের চাকরি। শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাস। শুনতে অবাক লাগলেও রাজধানীতেই মিলছে এমন অনেক চাকরি। তবে আসল উদ্দেশ্য বেরিয়ে আসছে চাকরি পাওয়ার পরই। নিয়োগপত্র দেওয়ার আগে চাওয়া হচ্ছে নগদ টাকা, আর এভাবেই দেশে বিদেশে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। রাজধানীতে সক্রিয় এমন শত শত প্রতারক চক্রের কয়েকটির সন্ধান পেয়েছে সময় সংবাদ। মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। অফিসার পদে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা কোনো বাধা না, চাকরি হবেই, তবে দিতে হবে কয়েক ধাপে টাকা। রাজধানীর মহাখালী, মতিঝিল, বনানী সহ বিভিন্ন এলাকায় কথিত চাকরিদাতা এমন প্রতিষ্ঠান রয়েছে শতাধিক। টাকা পয়সা সবগুলো এখান থেকে রাখা, তারপর আমাদেরকে নোটসেন্দি সালাকসর পাঠাচ্ছে, তারপরে কোনো আমরা পাই নাই। সৌদি আরব যেতে গেলে 5 লক্ষ টাকা লাগবে, তাহলে 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব না, 3 লক্ষ টাকা দেবো। যাই কথাবার্তার বিরুদ্ধে 4.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট পটানোর জন্য যেভাবে বলা প্রয়োজন হয় আর কি। আমিও প্রথমত বুঝতে পারিনি যে এরা যে দাপ্পাবাজ। পত্রিকা ও দেয়ালে লাগানো এসব চটকদার লোভনীয় বিজ্ঞাপনের সূত্র ধরে অনুসন্ধানে নামে সময় সংবাদ। প্রথমে কথা হয় জিএসএফ সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানে। আমি ভাই এসএসসি পাস করছি। ছবি 4 কপি আর আপনার হলো পরিচয়পত্র থাকলে পরিচয়পত্রের ফটোকপি, আপনার সার্টিফিকেটের ফটোকপি, এগুলো নিয়ে আসুন। ছবি 2 কপি আছে ভাই। আচ্ছা 2 কপি নিয়ে আসুন আসলে। ওই দিনই দিতে হবে সাক্ষাৎকার, যেতে বলা হয় মহাখালীর আমতলীতে তাদের অফিসে। এইরকম একটি মিথ্যা নাম পরিচয়ের তৈরি জীবন বৃত্তান্ত এবং তার সঙ্গে শুধুমাত্র এসএসসি পাশের সনদের ফটোকপি নিয়ে আমরা যাচ্ছি জিএসএফ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার পদে চাকরির সাক্ষাৎকার দিতে। শুরু হয় সাক্ষাৎকার, মাত্র 10 মিনিটের ইন্টারভিউয়ে চাকরি হয় মার্কেটিং অফিসার পদে। বেতন প্রথম মাস থেকে 18,500 টাকা। এরপর দাবি করা হয় টাকা। পরে দেয়া হয় আমাদের পরিচয়, পালিয়ে যান সাক্ষাৎকার গ্রহণকারী। সবার সাথে কথা বলতে পারবো না। শুধু সামনাসামনি নয়, অনলাইন, ফেসবুক ও দালালের মাধ্যমেও সক্রিয় এসব চক্র। বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হসপিটাল বা ক্লিনিকে আমরা তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিব। 990 টাকা আসার পর আমরা ইমেইলের মাধ্যমে আমরা আপনার জয়েনিং লেটারটা আজকে পাঠিয়ে দিব। ঠিক আছে? আজকে পাঠাবেন স্যার? হ্যাঁ অবশ্যই আজকে পাঠিয়ে দিব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে, অফিসের মানে এক্সিস্টেন্স আছে বা চাকরি লোভনীয় যখন প্রস্তাব, তারা কিন্তু বিশ্বাস করেছিল যে না তারা চাকরি পাবে। কোনো প্রকার প্রতারণা করে ছলচাতুরি আশ্রয় নিয়ে ব্যবসা চালানো যাবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে এসব অপরাধজনক কাজের থেকে দূরে রাখার জন্যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তাদের তদারকিকারী কর্মকর্তা যারা আছে, তারা এই জিনিসটা তাদের এটা নজরদারিটা জোরদার করা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া চক্র সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন রাত 10টার সম্পাদকীয়তে। বিমানবন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার আমিনুল ইসলাম লালুর এনবিজি এয়ার কার্গো লিমিটেডের ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সিআইডি। আশকোনা এলাকায় অভিযানে তার অফিসে শত শত ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, বিভিন্ন ব্যাংকের চেক এবং এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। ভুক্তভোগীরা জানান, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে চাকরি দেওয়ার নামে কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 7 লাখ টাকা করে নেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটিএম কার্ড দেওয়া হলেও মাসের বেতন দেওয়া হয়নি। এভাবে 2 শতাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হলেও চাকরি হয়নি কারো। অনেককেই দেওয়া হচ্ছে ভুয়া নিয়োগপত্র ও পরিচয়পত্র। প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া লালুকে ইতোমধ্যে 3 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। চাকরি দেওয়ার কথা কইয়া একটা করে লোকের কাছ থেকে আড়া দাঁড়ান,
একটা করে লোকের কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, 20,000 করে টাকা নগদ দিয়েছি। আমাদের কাছ থেকে 7 লাখ টাকা নিচ্ছে, আমার কাছ থেকে 7 লাখ টাকা। 3 মাস 4 মাস 7 মাস 9 মাস ঘুরাইছে, কোনো চাকরি টাকরি হয় না। করোনা বিপর্যয়ের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা সচিব জানান, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন করার সম্ভাবনা কমে আসছে। শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর 3 অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় ছুটি শেষ হওয়ার আগেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বাড়ল। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 4 অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। কোভিড-19-এর কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ পরিস্থিতি বলতে পারবে যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আদৌ সম্ভব না হয়, তাহলে মূল্যায়ন বা পরীক্ষা যাই বলি না কেন কীভাবে সম্ভব হবে? সেটা তো এখনও আস্তে আস্তে তো স্পেস কমে আসছে, তাই না? এতদিন আমাদের স্পেস কিন্তু ছিল, এখন কিন্তু আস্তে আস্তে স্পেস কমে আসছে, কারণ সময়ও চলে এখন আর আছে আপনার নভেম্বর মাস। তো আমরা পরিবেশ পরিস্থিতি, আমাদের যে কোভিড পরিস্থিতি, আমাদের সকল বিষয়কে বিবেচনা নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। আমি 1 বছরের মধ্যে ঝুলন্ত তার ও কেবল মুক্ত, একই সঙ্গে সমস্ত ইন্টারনেট, ডিশ ও অন্যান্য তার মাটির নিচ দিয়ে নেয়ার প্রকল্প গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার উত্তর সিটিতে ঝুলন্ত তার অপসারণ অভিযান উদ্বোধন করে এসব কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী জুড়েই ঝুলন্ত তারের জটলা। ঢাকা শহরকে দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে কেবল অপসারণ অভিযান। গুলশান 2 নম্বরের ডিসিসি মার্কেট থেকে পিঙ্ক সিটি পর্যন্ত সমস্ত ঝুলন্ত তার প্রথম দিনের উচ্ছেদ অভিযানে অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে উত্তরের সব এলাকার ঝুলন্ত কেবল। অভিযান পরিচালনায় এসে মেয়র বললেন, সমস্ত তার মাটির নিচ দিয়ে নেয়ার প্রকল্প নেওয়া হয়েছে। তার জন্য কেবল অপারেটররা প্রতি মাসে বা বছর ভিত্তিক ভাড়া দিতে রাজি হয়েছেন। আমাদের যে সসার ড্রেনগুলো আছে, এগুলোর নিচ দিয়েই আমি পাইপ বসিয়ে দিব এবং ওনারা রাজি আছেন, আমাকে তারা মান্থলি ইয়ারলি রেন্ট দিবে। সুতরাং আমরা মনে হয় এবং আমি অর্ডার দিয়েছি আমাদের সিটি কর্পোরেশনকে, যত নতুন রোড হবে সব নতুন রোডের নিচ দিয়ে আমাদের আইএসপিএল লাইন এবং আমাদের কোয়াবের লাইন সহ সকল লাইনগুলোকে নামার জন্য। অভিযানে উত্তর সিটির সঙ্গে ছিলেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এনটিটিএন অপারেটর যদি ঘন ঘন এলডিপি লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন পয়েন্ট ডেপ্লয় না করে, বিটিআরসি রোল আউট অব্লিগেশন যদি শক্ত হাতে যদি ইমপ্লিমেন্ট না করা হয়, ওভারহেড কেবল কোনোদিনও 100% রিমুভ হবে না। ইনফ্রাস্ট্রাকচার কিছু আমাদের তৈরি করতে হবে, কিছু সিটি কর্পোরেশন আর এনটিটিএন যারা আছে, এই তিনটা সমন্বয় করে আমার মনে হয় যে আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা সকলের সার্ভিসটাকে সমুন্নত রেখে সবার পরিষেবা আমরা সঠিকভাবে প্রদানের মাধ্যমে এই শহর সৌন্দর্য বৃদ্ধিতে আমরা এগিয়ে আসতে পারবো। ঝুলন্ত তারের জন্য টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসিকে দোষারোপ করেন মেয়র। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকার সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার পরও চালের অন্যতম আড়ত কুষ্টিয়া, বগুড়া বা দিনাজপুর, কোথাও কমেনি চালের দাম। যদিও খাদ্যমন্ত্রীর দাবি এরই মধ্যে কমতে শুরু করেছে দাম, কিছুদিনের মধ্যেই আসবে নাগালের মধ্যে। তার হুঁশিয়ারি, বেঁধে দেয়া দামে বিক্রি না করলে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত, দাম বাড়ানোর চেষ্টা করলে উন্মুক্ত করে দেয়া হবে আমদানি। কালকে বগুড়া, নওগাঁতে প্রায় এই আড়তদারদের ধানই 50 থেকে 60 টাকা বাজার কমে গেছে। অথচ বাজার চলছে উল্টো পথে। খোদ বগুড়ায় গেল 7 দিনের ব্যবধানে কমে তো নয়, বরং প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। কমার লক্ষণ নেই, বাজার বরং বাড়তির দিকে। 7 দিন আগে বিক্রি করলাম 44-45, এখন হচ্ছে 48 টাকা থেকে 47, 48। আর মোটা চাল আমরা পাচ্ছি না। বাজারে আপনি 7-8 দিনের ব্যবধানে আপনার কেজি প্রতি 5 থেকে 6 টাকা করে বাড়ছে। দিনাজপুরেও বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা, বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে। রংপুরের চিত্রও একই, এজন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দুষছেন মিলারদের। মিলাররা ছাড় দিলেই ইনশাল্লাহ বাজার থামে যাবে, মিলাররা না থামলে ছাড়লে বাজার থামবে না। মিনিকেট চালটা হয়তো দিচ্ছে, কিন্তু 28 জাতীয় চালের দাম তারা সরকারি নির্ধারিত মূল্যে
দিতে যাচ্ছে না। এটা কিছু ব্যবসায়ী কারসাজিও আছে এখানে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মনে করো পার বস্তায় 200 টাকা বাড়ে গেছে। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, দাম বাড়ানোর চেষ্টা করলে উন্মুক্ত করে দেয়া হবে আমদানি, চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। ওরা যে ধাপে ধাপে দামটা বাড়ানোর চেষ্টা করছিল, সেই জায়গাটা তো একটা বাড়ি দিতে পেরেছে। কমতে হবে তাদেরকে, বাড়াতে পারবে না। আর যদি তারপরেও বাড়াতে চায় তাহলে আমাদের আমদানি আমরা ছেড়ে দেবো। কৃষি বিপণন নীতি অনুযায়ী পাইকারি ও খুচরা বাজারে দাম নির্ধারণ করে দেওয়ার কথাও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, এতে দামও অনেকটা ক্রেতাদের নাগালে। বিশেষ করে পদ্মার বড় আকৃতির ইলিশ প্রচুর সরবরাহ হওয়ায় নগরীর শীতলক্ষা নদীর ৩ নম্বর ঘাটে ভিড় করেন ক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের প্রায় ১০০ বছরের পুরনো শীতলক্ষা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। পাশাপাশি হাওড় অঞ্চল ও সমুদ্রের মাছও বাজারে আসে। প্রতিদিন ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে বেচাকেনা। বিভিন্ন জায়গার মাছ পাওয়া যায়, সিলেট, হাওড়ের মাছ, এই যমুনার মাছ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, দাম তো ভালোই বললাম, আর সব ধরনের মাছই পাওয়া যায়। এই মাছ বাজারের ঐতিহ্য, এই ঘাটের ঐতিহ্য। ডেইলি মনে করেন যে ১ কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। মাছের সরবরাহ বেড়েছে বাজারে, তাই দামও কমেছে। বিক্রেতাদের হাট ডাকে তাই সরগরম মাছ বাজার। বিশেষ করে ২ কেজি ওজনের বড় আকৃতির ইলিশে ভরা বাজার। ইলিশ মাছ অরিজিনাল পদ্মার মাওয়াগাড়ার মাছ, ইনশাল্লাহ এগুলো ২ কেজি সাইজ ১১০০ টাকা কেজি, ১.৫ কেজি সাইজ ১০৫০ টাকা কেজি, আর ১ কেজি সাইজ ৭০০ টাকা কেজি। রুই মাছ ৩৫০ টাকা কেজি বিক্রি করি, আর মাছ ৮০০ টাকা বিক্রি করি। নলা মাছ আপনি আছে ২২০, এটা কাতলা আছে ২৫০। এই বাজারে শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী রয়েছেন, আর হাজারের বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী যুক্ত রয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ, ফল ও শাকসবজি পরিষ্কারের ফার্স্ট চয়েস। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ। সরকারের উচ্চ পর্যায় থেকে আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ অনুমোদন বন্ধ, অথচ অদৃশ্য চক্রের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে গ্যাস সংযোগ। জুয়েল রহমানের তোলা ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর, সুহিলপুর, কালীসীমা, উলচাপাড়া, থলিয়াড়া, নন্দনপুর ও রামরাইল এসব এলাকার ঘরে ঘরে এখন আবাসিক গ্যাস সংযোগ। গ্রাহকরা জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিছু অসাধু কর্মকর্তা আর একই প্রতিষ্ঠানের ঠিকাদারি চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা পেয়েছেন গ্যাস সংযোগ। তবে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত এসব লাইন অপসারণ করলেও 2 সপ্তাহের ব্যবধানে আবারও একই কায়দায় সংযোগ পান তারা। লাইন দাম করে দিছে, আমরা টাকা পয়সা দিতাছি, এর ভিতরে এখন আবার কদিন পর পর লোকজন আসে অবৈধ ব্যাংকে টাকা জমা দিছি, রিসিটও আছে। কিছুদিন পর কাটা জায়গা আবার এরই লাগাই দেওয়া যা, বইও আছে, সবকিছু আছে, কিন্তু লাইন সঠিক না। রাতের আধারে কেউ অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন স্বীকার করে কর্তৃপক্ষ বলছে যাচাই করে সব বিচ্ছিন্ন করা হবে। বাইরেই এক্সপার্ট বেশি, বাস্তবতা যেটা, কারণ একটা মেশিন রাতের অন্ধকারে, কোনো লাইনই দিনের বেলায় ঘটে না, রাতের অন্ধকারে। আমার অফিসের কেউ যদি জড়িত থাকে, আমাকে প্রমাণ সহ অথবা কোনো ডকুমেন্ট সহ দেন, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সহায়তা চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোম্পানি, ওনাদের কাছে যদি তারা গ্রাহকরা যদি অভিযোগ করে, তখন ওনারা সেটা যদি আমাদেরকে অবহিত করেন, তখন সে ব্যাপারে ব্যবস্থা। 21 সেপ্টেম্বর থেকে 4 ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় 11,000 ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ ও 400 আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। করোনা সংক্রমণ শুরুর পর গত কয়েক মাসে প্রায় 5,500 কোটি টাকার পিপিই, গাউন, মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী রফতানি করেছেন দেশের ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, সর্বোচ্চ মানের সুরক্ষা পণ্য রফতানিতে ল্যাব টেস্টের জন্য প্রয়োজন সরকারি সহায়তা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীতে দেশের প্রধান শিল্প খাত পোশাকের বিদেশি ক্রেতারা একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিতের জেরে এপ্রিল মাসে রপ্তানি আয় নেমে আসে মাত্র $52 কোটি, যা আগের বছর একই সময়ে ছিল $303 কোটি। রপ্তানি বাণিজ্যের এমন স্থবিরতায় বেশ কিছু পোশাক কারখানা প্রোটেক্টিভ গাউন, মাস্কের মতো সুরক্ষা সামগ্রী উৎপাদনে আসে।
বড় অঙ্কের বিনিয়োগে বিশ্বমানের পিপি ইউনিট গড়ে তুলছে বিভিন্ন শিল্প গ্রুপ। আগামী বছর 50 কোটি ডলারের পিপি রপ্তানির লক্ষ্যমাত্রা আমাদের। বেক্সিমকো ফার্মার সাথে যৌথভাবে গড়ে তোলা পিপি ইউনিটে মাসে 5 কোটি পিস গাউন, মাস্ক, শু কাভার ও সুরক্ষা চশমা উৎপাদন সক্ষমতা আছে। এখানে আছে অত্যাধুনিক স্টেরিলাইজেশন ব্যবস্থা। গত অর্থ বছরের এপ্রিল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত 63 কোটি ডলারের বেশি রপ্তানি আয় এসেছে সুরক্ষা সামগ্রী থেকে। এ খাতকে আরও এগিয়ে নিতে উদ্যোক্তারা চান সরকারি সহায়তা। অর্থনীতিবিদরা বলছেন মান নিয়ন্ত্রণে জরুরি সরকারি তদারকিও। সরকার যদি হেল্প করে তাহলে আমি বলবো যে যদি আমাদের কোনোভাবে পিপির লেভেল 4 পিপির টেস্টটা যদি বাংলাদেশে ইজিলি করানো যেত। সরকারের তরফ থেকে কারিগরি সহায়তা, প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে সহায়তা প্রয়োজন হবে। গ্র্যান্ড ভিউ রিসার্চ নামের এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর বিশ্ববাজারের আকার ছিল 5,900 কোটি ডলার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। মার্কিন নির্বাচনী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন কাদা ছোড়াছুড়ির পর তাদের বক্তব্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের পক্ষে অবস্থান নেয়ার একদিন পর সমালোচনার মুখে ভোল পাল্টেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে ট্রাম্প বাইডেন বিতর্ক ও মার্কিন নির্বাচনের বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সেই বিতর্কের বিষয়াদি নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা বিতর্কে অংশ নিয়েছেন। তার কিন্তু চুলছেরা বিশ্লেষণ কিন্তু এখন চলছে যুক্তরাষ্ট্রের সর্বত্র। তথ্য দেয়া এবং যুক্তির খণ্ডন এই বিষয়টি কিন্তু বিতর্কে কিন্তু অনুপস্থিত ছিল। সেখানে কাদা ছোড়াছুড়ির ঘটনাই বেশি ঘটেছে এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলেছেন, যেভাবে তার অনুসারীদেরকে বলেছেন যে এই ইস্যুতে স্ট্যান্ড বাই থাকার জন্য, সেই ইস্যুতে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে যখন তীব্র সমালোচনা হচ্ছে তখন কিন্তু তিনি তার অবস্থান থেকে একটু সরে এসে কিন্তু আজকে বলেছেন যে এই ইস্যুটি নিয়ে যেন আর বেশি বাড়াবাড়ি করা না হয়। বর্ণবাদের যে একটি ইস্যু, সেই ইস্যুটি কিন্তু একটি বড় ইস্যু হিসেবে এবার দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশের যে নতুন প্রজন্ম তারা যেভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠেছে, সেটি কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য যুক্তরাষ্ট্রে কিন্তু একটি বড় আশার জায়গা তৈরি হচ্ছে। ট্রাম্প যেরকম moderator Chris Wallace-কে অ্যাড্রেস করেছিল completely rude আর inappropriate। ট্রাম্প আসলে এই প্রেসিডেন্সিয়াল বিতর্কের যে একটা ঐতিহ্য, যে একটা ভাবগাম্ভীর্য ছিল, সেটার গুরুত্বহীন করার চেষ্টা করেছে। বিতর্কে যে যতগুলো পুল হয়েছে, যতগুলো জরিপ হয়েছে, সব জরিপেই কিন্তু তিনি হেরেছেন। প্রথম বিতর্কে কিন্তু জিতেছেন জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা। রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব আল হাসান। কয়েক সপ্তাহের ছুটি কাটিয়ে আবারও দেশে ফিরবেন মিস্টার 75। নভেম্বরে যোগ দেওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেটে। গেল 2রা সেপ্টেম্বরে দেশে ফিরেছিলেন সাকিব। এরপর করোনা টেস্ট করে সম্ভাব্য শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বিকেএসপিতে নিবিড় অনুশীলনে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত লঙ্কা সিরিজ ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রের স্ত্রী সন্তানদের কাছে ছুটে যাচ্ছেন এই অলরাউন্ডার। চলতি বছর বাংলাদেশ ক্রিকেট দলে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এ মাসের 29 অক্টোবর। নিয়ম অনুযায়ী এই সময়ে তিনি কোনো প্রকার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না, তাই নিষেধাজ্ঞার মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। নভেম্বরে ঘরোয়া ক্রিকেট শুরু হলে আবারও ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। প্রতি 10 জনে একজন প্রবীণ, কিন্তু বড় এই জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে নেই বিশেষ কোনো উদ্যোগ। প্রবীণরা বলছেন, নির্দিষ্ট বয়সের পর কর্মহীন হয়ে পড়ার বিষণ্ণতা বয়োবৃদ্ধদের বার্ধক্য ত্বরান্বিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রবীণ জনগোষ্ঠীর উপযুক্ত সংস্থাপন শক্তিমান জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে। আজহার লিমনের রিপোর্ট। বড় বিবর্ণ এই জীবন। একসময় রাজধানীর নামী স্কুলের অধ্যক্ষ ছিলেন। ভালোবাসার ঘর জুড়ে নিত্য বসত চাঁদের হাট। কিন্তু সেসব কেবলই স্মৃতিকাতরতা এ অশীতিপর বৃদ্ধের জন্য। গেল 25টি বছর ধরে প্রবীণ হিতৈষী সঙ্গের বৃদ্ধাশ্রমী তার ঘর বাড়ি আপনজন। প্রবীণ নিবাসে বসে এই পরিবারের কথা বলে কি লাভ?
ওদের সাথে যোগাযোগ তো হয়, মোবাইল আছে না আজকাল। রব্বানী সাহেব অবশ্য এখানে 9 বছর ধরে সরকারি দপ্তরের প্রকৌশলী হিসেবে অবসরের পরপরই তার ঠাঁই হয়েছে এই হোমে। বললেন ভালোই আছেন, তবে মাঝে মাঝে নাতি নাতনিদের খুব দেখতে ইচ্ছে হয়। বড় মেয়ের ঘরে 2 নাতি, মেজো মেয়ের ঘরে 1 নাতি, আর ছেলের ঘরে 1 নাতনি। ক্রাচের জীবন যাপন করায় বৃদ্ধের উপলব্ধি, ঘটা করে পেশা থেকে অবসরের আয়োজন প্রবীণের জীবনকে করেছে আরও বিষণ্ণ, আরও বিপন্ন। রিটায়ারমেন্ট করার পরে কিন্তু মানুষ বেশি দিন বাঁচে না, না বাঁচার আমারও একটা ধারণা, কারণ তার কোনো কাজ নাই, তার টেনশন। কিন্তু বার্ধক্য কি শুধু জরা, হতাশা বা বিষণ্ণতা? অন্তর্নিহিতে তারুণ্যে ভরপুর এসব প্রবীণেরা বলছেন বয়স বাড়লেও অনেক কিছুই দেওয়ার থাকে। প্রবীণ হয়ে গেলে যে মানুষ বেকারে কোনো কাজে আসবে না এরকম না, নবীন যারা এরা শিখবে তো প্রবীণদের কাছ থেকে। যারা প্রবীণ তাদেরকে যদি ছেলে মেয়েরা মানে তাহলে কিন্তু আজকে আমাদের এত নৈতিক অবক্ষয় হতো না। কিন্তু পরিবেশ বা সুযোগ আছে কতটা? না আমি সেই সুযোগটা পাচ্ছি না বর্তমানে প্রেক্ষাপটে। ইভেন কি আমাদের পরিবারের সদস্যরাও আমাদের কথা তারা কর্ণপাত করতে চায় না। বয়োবৃদ্ধরা যে একেবারেই কর্মহীন তা কিন্তু নয়। প্রতি 3 জনের 1 জন নিযুক্ত আছেন, শক্ত হাতে পালন করছেন কঠিন দায়িত্ব। প্রবীণ হিতৈষী কেন্দ্রের এই কর্মকর্তা বলছেন বৃদ্ধাশ্রম নয়, বরং একজন বৃদ্ধ পরিবারের কনিষ্ঠ সদস্যের মানসিক বিকাশের জন্য হতে পারে উৎকৃষ্ট সংযুক্তি। বিভিন্ন বয়সের স্তরে স্তরে উনি যে শিখেছেন ওনার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো সঞ্চিত আছে। ছোটদের ছেলেবেলার সাথী হইতে পারে প্রবীণ একজন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে এদেশে 60 মানুষের সংখ্যা 1,36,53,000-এর মতো। প্রবীণদের আছে অভিজ্ঞতা আর তারুণ্য, সে তো প্রাণ প্রাচুর্য ভরপুর। বিশেষজ্ঞরা বলছেন এই দুয়ের মিশেলে একটি জাতিকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে। আর এসব প্রবীণরাও বলছেন একটি শক্তিমান জাতি গঠনে তারা কাজ করতে চান, তবে এর জন্য নিতে হবে বিশেষ পরিকল্পনা, এগিয়ে আসতে হবে সমাজ ও রাষ্ট্রকে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাটোরে আত্রাই নদীর পানির তোড়ে ভেসে গেছে গাছপালা, বাড়িঘর, ফসলি ক্ষেত। 2টি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রংপুর নগরীর জলাবদ্ধতা কেড়ে নিল মা ও ছেলের প্রাণ। প্রাকৃতিক প্রাচুর্য থাকলেও বিকাশ ঘটেনি নদী কেন্দ্রিক পর্যটনের, সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী। বাগেরহাটেও হচ্ছে বিমানবন্দর। এবং সরকার নির্দিষ্ট করে দেওয়ার পরও মোকামগুলোতে কমেনি চালের দাম, মন্ত্রী বলছেন উল্টো কথা। নির্দেশনা না মানলে আমদানি উন্মুক্ত করার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।